মাওবাদ বলে কিন্তু কিছু হয় না, মাওবাদ বলে কিন্তু কিছু নাই। মাও সেতুংয়ের চিহ্ন না, এটা পুঁজিবাদী সাম্রাজ্যবাদীদের চিহ্ন। এই যুদ্ধ উন্মাদনা মানেটা কি? মানেটা হচ্ছে পুঁজিবাদ যুদ্ধ ছাড়া বাঁচতে পারছে না। কেন্দ্রে বিজেপি বা পশ্চিমবঙ্গের আমাদের মমতা সরকার আর কেরলের এই যে তথাকথিত বামপন্থী সরকারের মধ্যে কাজের ক্ষেত্রে কি পার্থক্য আছে? পার্থক্য খুঁজে পাবেন? নমস্কার, আমি অর্ক মালিক। একটা ধারাবাহিক সিরিজ করতে চলেছি, যে সিরিজের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিষয়গুলো মূলধারার মিডিয়া সেইভাবে আলোচনা করে না, বা আলোচনা করলেও কিছু বিভ্রান্তি তৈরি করে, সেই ধরনের বিষয়গুলোকে নিয়ে খুব সহজ ভাষায় আলোচনা করতে চাই একের পর এক পর্বে। আজ সেই পর্বের সূচনা হচ্ছে। সেই সূচনা পর্বে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক এবং জীবনীকার মাননীয় শঙ্কর ঘোষ মহাশয়। শঙ্কর ঘোষ মহাশয়ের ইতিমধ্যেই প্রমিথিউস পাবলিশিং হাউস থেকে বেশ কিছু জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে। মহান স্ট্যালিন, লেনিন এবং সম্প্রতি মহান মাও সেতুং, যে বইটি প্রকাশিত হয়েছে, আমি বইটা এখানে আছে, বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা সাধারণ মানুষ এই মাওবাদ ব্যাপারটা কি, বা মার্ক্সবাদ বিষয়টা কি, লেনিনবাদ বিষয়টা কি, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ওয়াকিবহাল নয়। হয়তো আমরা বিষয়গুলো টিভিতে বা খবরের কাগজে মাধ্যমে দেখি, পড়ি, কিন্তু খুব পরিষ্কার বিষয়গুলো নিয়ে আমাদের ধারণা নেই। তো আমি প্রথমেই শঙ্করবাবুর কাছে এই বিষয়টি জানতে চাইবো যে এই যে মার্ক্সবাদ, তারপরে লেনিনবাদ, তারপরে মাওবাদ, এই বিষয়গুলো কি? এগুলো কি আলাদা কোনো বিষয়, না এর কোনো পারস্পর্য আছে, পারস্পরিক সম্পর্ক? এই বিষয়টা একটু যদি সহজভাবে উনি ব্যাখ্যা করেন। দেখুন, মহান কার্ল মার্কস সেই সময়কার জ্ঞান জগতের সর্বোচ্চ ধারাগুলোকে সংযোজিত করে, বিজ্ঞানের বিভিন্ন শাখাকে সংযোজিত করে সত্য নির্ধারণের যে দৃষ্টিভঙ্গি আমাদের সামনে রেখেছেন, সেই দৃষ্টিভঙ্গি বা বিচারধারাকেই আমরা মার্ক্সবাদ বলব। কার্ল মার্কস এই দৃষ্টিভঙ্গি ও বিচারধারাকে ভিত্তি করে মানব ইতিহাসের বিকাশের নিয়ম ব্যাখ্যা করেছেন, দেখিয়েছেন সমাজ বিকাশ কেমন করে হয়, দেখিয়েছেন ক্রমাগত নিম্ন স্তর থেকে সমাজ কেমন করে উচ্চ স্তরে উন্নীত হয়, দেখিয়েছেন দাস সমাজ থেকে সামন্তী সমাজ, সামন্তী সমাজ থেকে পুঁজিবাদী সমাজ, পুঁজিবাদী সমাজ থেকে সমাজতান্ত্রিক সমাজ, এবং তারপরে শেষ পর্যন্ত সাম্যবাদী সমাজে মানুষের উত্তরণ কেমন ভাবে ঘটবে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা মার্ক্সবাদী বিচারধারাকে কেন্দ্র করে সমাজ বিকাশের এই ঐতিহাসিক নিয়মকেই আমরা ঐতিহাসিক বস্তুবাদ বলি। এই ঐতিহাসিক বস্তুবাদকে ভিত্তি করে মার্ক্স দেখালেন যে পুঁজিবাদ সমাজকে, শ্রমিক শ্রেণীকে শোষণ করে, এবং এই ভয়ঙ্কর শোষণের ফলে সাধারণ মানুষ রক্তাক্ত হয়, সাধারণ মানুষ সর্বশান্ত হয়। মার্ক্স দেখিয়েছেন পুঁজিবাদী শাসনের ফলে সমস্ত কিছু পণ্যে পরিণত হয়। স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, সমস্ত কিছু পুঁজিবাদ পণ্যে পরিণত করে। এটা মার্ক্স দেখিয়েছেন। মার্ক্স দেখিয়েছেন পুঁজিবাদী শোষণের ফলে তার ভয়ঙ্কর সংকট অবশ্যম্ভাবী, এবং এই সংকটের ফলে একদিন পুঁজিবাদের ধ্বংস অবশ্যম্ভাবী, এবং এই পুঁজিবাদের ধ্বংস হবে শ্রমিক শ্রেণীর হাতেই, সর্বহারা শ্রেণীর হাতেই। মার্ক্স দেখিয়েছেন পুঁজি ও শ্রমের দ্বন্দ্বের মধ্য দিয়ে এই সমাজ বিকশিত হয়ে একদিন শ্রমিক শ্রেণী পুঁজিবাদকে ধ্বংস করে নতুন ও উন্নত সমাজ তৈরি করবে। এই যে সামগ্রিক চিন্তা, এই সামগ্রিক চিন্তাকে আমরা মার্ক্সবাদ বলতে পারি। লেনিনও মার্ক্সবাদী ছিলেন। লেনিনের বিচারধারা আলাদা কিছু নয়, লেনিনও মার্ক্সবাদী ছিলেন। কমরেড স্ট্যালিন
তার বিখ্যাত গ্রন্থ ফাউন্ডেশনস অফ লেনিনিজমে বলছেন, লেনিন ওয়াজ এ মার্কসিস্ট and Marxism was his world outlook। তাহলে আমরা আলাদা করে লেনিনবাদ বলি কেন? কারণ মার্কস যে সময়ে কাজ করেছেন সেটা ছিল পুঁজির অবাধ প্রতিযোগিতার যুগ, তখনও পুঁজি সাম্রাজ্যবাদী পুঁজিতে পরিণত হয়নি। লেনিন যখন কাজ করেছেন, লেনিন যখন সংগ্রাম করেছেন, লেনিন যখন সমাজ পরিবর্তনের দিশা দেখিয়েছেন, তখন পুঁজিবাদ বিকাশের পথে একচেটিয়া পুঁজিবাদ, লগ্নি পুঁজিবাদের জন্ম দিয়ে সাম্রাজ্যবাদী পুঁজিতে পরিণত হয়েছে। ফলে মার্কসের সময়ে শ্রমিক শ্রেণীর লড়াইয়ের কায়দা কানুন প্রক্রিয়া এ যা ছিল, লেনিনের সময় সেই কায়দা কানুন প্রক্রিয়া তা থাকতে পারে না। নতুন যুগে পুঁজিবাদের সাম্রাজ্যবাদী যুগে শ্রমিক শ্রেণী কেমন করে লড়াই, আন্দোলন, সংগ্রাম পরিচালনা করবে, এই দিশা লেনিন দেখালেন এবং তার দ্বারা তিনি মার্ক্সবাদকে আরো বিকশিত, আরো উন্নত, নতুন একটা যুগে মার্ক্সবাদকে প্রয়োগ করলেন। এই জন্য কমিউনিস্ট স্ট্যালিন বলছেন, লেনিনিজম ইজ দি মার্ক্সিজম ইন দি এরা অফ ইম্পেরিয়ালিজম অ্যান্ড প্রোলেটারিয়ান রেভলিউশন। সাম্রাজ্যবাদ এবং সর্বহারা বিপ্লবের যুগে মার্ক্সবাদী হলো লেনিনবাদ। সুতরাং দুই ভিন্ন যুগ। লেনিন মার্ক্সবাদকে প্রয়োগ করে ভিন্ন যুগে যে মার্ক্সবাদকে উন্নত করলেন তাকেই আমরা লেনিনবাদ বলতে পারি, লেনিনবাদ বলি। কমিউনিস্ট স্ট্যালিনই প্রথম লেনিনের চিন্তাকে, বিচারধারাকে, লেনিনের অবদানকে লেনিনবাদ বলে চিহ্নিত করেছেন। কিন্তু দেখুন, মাওবাদ বলে কিন্তু কিছু হয় না, মাওবাদ বলে কিন্তু কিছু নাই। মাও সেতুং, কমরেড মাও সেতুং লেনিনবাদকে, মার্ক্সবাদকে বিকশিত করেছে চীনের মাটিতে। কমরেড লেনিনের মৃত্যুর পর স্ট্যালিনও মার্ক্সবাদ, লেনিনবাদকে বিকশিত ও উন্নত করেছেন। এই দেশে কমরেড শিবদাস ঘোষও মার্ক্সবাদ, লেনিনবাদকে বিকশিত ও উন্নত করেছেন। কিন্তু স্ট্যালিন, কমরেড মাও সেতুং, কমরেড শিবদাস ঘোষ এরা একই যুগের মানুষ। এরা সাম্রাজ্যবাদ এবং সর্বহারা বিপ্লবের যুগের মানুষ। সাম্রাজ্যবাদ এবং সর্বহারা বিপ্লবের যুগের যে মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্য লেনিন কর্তৃক নির্ধারিত। এরা লেনিনবাদের সেই পরিমণ্ডলের মধ্যেই মার্ক্সবাদ, লেনিনবাদকে বিকশিত করেছেন। এই জন্য আমরা আলাদা করে স্ট্যালিনবাদ বলি না, আলাদা করে মাওবাদ বলি না, আলাদা করে শিবদাস ঘোষবাদও বলি না। আমরা বলি স্ট্যালিনের চিন্তাধারা, কমরেড মাওয়ের চিন্তাধারা, কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা, এইরকম করে বলি। যতদিন সাম্রাজ্যবাদ এবং সর্বহারা বিপ্লবের যুগ থাকবে, যতদিন লেনিনবাদী চিন্তাকে বিকশিত করা হবে, ততদিন যিনি বিকশিত করুন, যে মহান চিন্তা নায়কই লেনিনবাদকে বিকশিত করুন, তাকে আমরা সেই মানুষের, মহান মানুষের চিন্তাধারাই বলবো। কোন বাদ, নতুন বাদ। আপনি কি বলতে চাইছেন যে স্পেসিফিক যে মাওবাদ বলে কিছু বাদ হয় না? না, মাওবাদ বলে আমরা অন্তত পক্ষে কিছু হয় বলে মনে করতে পারছি না। বাদ একটা বিশেষ যুগের, বিশেষ পরিমণ্ডলের মৌলিক প্রকাশ। সাম্রাজ্যবাদ এবং সর্বহারা বিপ্লব যুগের মৌলিক প্রকাশ লেনিনের চিন্তাতেই হয়েছে, তাই আমরা এটাকে লেনিনবাদ বলি। যতদিন সাম্রাজ্যবাদ থাকবে, তো যতদিন সর্বহারা বিপ্লব থাকবে, ততদিন পর্যন্ত লেনিনবাদের চিন্তার ভিত্তিতেই আমাদের চলতে হবে, তাকে বিকশিত করা হবে। তাহলে ধরুন, যারা দাবি করছে যে তারা মাওবাদী দল, এইভাবেই দাবি করছে, বা নিজেদেরও অনেকে ব্যক্তিগতভাবে হোক বা সাংগঠনিকভাবে মাওবাদী বলে দাবি করে, বা রাষ্ট্রের চোখেও তারা মাওবাদী, তাহলে এই বিষয়টা কি দাঁড়াচ্ছে? যারা নিজেদের মাওবাদী বলে দাবি করেন, বাস্তবে তারা মনে করেন যে তারা কমরেড মাও সেতুংয়ের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে তারা অনুসরণ করছেন বলেই তারা দাবি করেন। মাওবাদ বলে কিছু হয় না, আমি আগেই বলেছি। তারা নিজেদের মাওবাদী বলে দাবি করলো, এই দাবিটা সমীচীন নয়, এক নম্বর। দু নম্বর, আমাদের দেশে যারা নিজেদের মাওবাদী বলে দাবি করেন, আমি অন্তত পক্ষে মনে করতে পারছি না যে তারা কমরেড মাও সেতুংয়ের যে চিন্তাধারা বা তার শিক্ষা, তাকে যথার্থভাবে তারা অনুসরণ করছেন, এইটা আমি বলতে পারছি না। আচ্ছা, আপনি আলোচনায়
শিবদাস ঘোষের নাম উল্লেখ করলেন। এখন যতটুকু ভারতবর্ষের বামপন্থী রাজনীতির যে ধারা বা ইতিহাস দেখা যায়, সেখানে ধরুন সিপিআই একটা ধারা, সিপিআই থেকেই সিপিএম, সিপিআই এমএল লিবারেশন বা মাওবাদী বা নকশাল নামে যে পরিচিত দলগুলো আছে তাদের একটা ধারা, পাশাপাশি ধরুন আরএসপি, এসইউসিআই কমিউনিস্ট, এই ধরনের আরো কিছু গ্রুপ বা দল আছে, তাদেরও চিন্তা ভাবনা আছে। এখন ধরুন ভারতবর্ষে এই যে এতগুলো বামপন্থী দল, ঠিক আছে, এই যে পার্থক্য বা মানুষও হয়তো অনেক সময় কনফিউজ হয়ে পড়ে যে আমরা বামপন্থী দল বলতে কোন দলকে বুঝবো, এই যে একটা বিভ্রান্তি, মানে হয়তো মতবাদিক পার্থক্য তাদের আছে, মতাদর্শগত পার্থক্য বা নানান পার্থক্য, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো সেগুলো ওইভাবে বোঝা সম্ভব নয়। তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে? দেখুন, সাধারণ মানুষের প্রতি আপনাদের আস্থা থাকা উচিত। সাধারণ মানুষ বুঝতে পারবে। রাশিয়াতে সাধারণ মানুষ লেনিনই যে সঠিক কি করে বুঝেছিলেন? রাশিয়াতে অসংখ্য বামপন্থী দল ছিল। লেনিনের পার্টি ছিল, আন্তর্জাতিকতাবাদী মেলশেভিক ছিল, মেলশেভিক পার্টি ছিল, সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি ছিল, অন্ততপক্ষে 50টা বামপন্থী দল ছিল রাশিয়াতে। তাহলে সাধারণ মানুষ কি করে লেনিনই যে সঠিক, সাধারণ মানুষ কি করে বুঝলো? তাহলে সাধারণ মানুষ বুঝতে পারে। সাধারণ মানুষের পরে কিন্তু বিশ্বাস রাখা দরকার। আমার ধরুন মা সুতুং, চীনের বুকে অসংখ্য বামপন্থী দল কিন্তু সেখানেও ছিল। কি করে তারা বুঝলো যে মা সুতুং ঠিক? তারা তো বুঝতে পেরেছে, তারা সাধারণ মানুষ সম্পর্কে যে ধারণাটা আছে, যে সাধারণ মানুষ বুঝতে পারে না, তা কিন্তু না। সাধারণ মানুষ না বুঝলে কোনো দেশেই কিন্তু বিপ্লব হবে না। বিপ্লবটা করবে কে? বিপ্লবটা গুটিকত নেতা করবে না, বিপ্লবটা কতগুলো কর্মী করবে না, বিপ্লবটা বিপ্লবী দল করবে না, বিপ্লবী দল পথ দেখাবে, এই পর্যন্ত। বিপ্লবটা করবে তো সাধারণ মানুষ। সাধারণ মানুষকে বুঝতে হবেই, সাধারণ মানুষকে বোঝানোটাই বিপ্লবী দলের কাজ। আবার বিপ্লবী দল সাধারণ মানুষের কাছ থেকে শেখে। আমাদের দেশেও অনেক বামপন্থী দল আছে, ঠিকই বলেছেন আপনি, অনেক বামপন্থী দল আছে, কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারবে এবং মানুষ কিন্তু বুঝতে পারছে, আস্তে আস্তে বুঝতে পারছে। আমাদের দেশে যারা বামপন্থী বা কমিউনিস্ট বলে পরিচিত, সাধারণ মানুষ কি দেখতে পাচ্ছে না যে সেই দলগুলোর মধ্যে দুটো সুস্পষ্ট জীবনধারা কাজ করছে? একদল সংসদীয় রাজনীতিতে ঢুকে যে যেন তেন প্রকারের ক্ষমতা দখল করবার চেষ্টা করছে, পুঁজিবাদের সেবা করছে, এ কি সাধারণ মানুষ বুঝতে পারছে না? সাধারণ মানুষ না বুঝলে পশ্চিমবঙ্গের সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন কি করে হলো? তো সাধারণ মানুষ তো বুঝতে পারলো যে পশ্চিমবঙ্গের এই সরকার বামপন্থী নাম নিয়ে চললো, এই বামপন্থী নিয়ে চলছে না, তারা তো তার বিরুদ্ধে লড়াই করলো। তবে সাধারণ মানুষ বুঝতে পারে। আবার সাধারণ মানুষ কিন্তু এই কথাও বুঝতে পারে যে আর একটা বামপন্থী ধারা কিন্তু কাজ করছে, আর একটা বিপ্লবী ধারা কিন্তু কাজ করছে, যাদের জীবনটা কমিউনিস্টের মতন, যারা সংসদীয় রাজনীতির চোরাগুলিতে ফেসে যায়নি, যারা সংগ্রামে ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরেছে, যারা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এইরকম একটা ধারাও কিন্তু রয়েছে। শিবদাস ঘোষের চিন্তাধারা এই ধারারই প্রতিনিধিত্ব করে। সাধারণ মানুষ বুঝতে পারবে কে ঠিক কে বেঠিক। সাধারণ মানুষই তো সব বুঝেছে। এই দুনিয়া তৈরি করেছে কে? সাধারণ মানুষ। মার্ক্সের শিক্ষা কি? সাধারণ মানুষই সমস্ত সম্পদের স্রষ্টা, সাধারণ মানুষই সমস্ত কিছু তৈরি করে, সাধারণ মানুষই বীরের নেতাদের জন্ম দেয়, সাধারণ মানুষই বিপ্লব করে। তো মার্ক্সের শিক্ষা। আপনি বলছেন যে সাধারণ মানুষ একদিন বুঝবে, কিন্তু এখন ধরুন এই 2025 সালের যে সিচুয়েশনের মধ্যে আমরা আছি, গোটা বিশ্বব্যাপী ধরুন সমাজতান্ত্রিক শিবির বলে যা ছিল, আজ কিন্তু সেটা নেই। এবং ধরুন চীন, তারা নিজেরা দাবি করে যে তারা একটি সমাজতান্ত্রিক দেশ, এবং অন্য অনেক দল এবং মানুষও মনে করে। চীনের অবস্থাটা আপনি কি বলবেন? বা এই মুহূর্তে কি মানে সারা পৃথিবী জুড়ে সেইভাবে কোনো আলো দেখা যাচ্ছে যে বামপন্থী রাজনীতির ক্ষেত্রে কোনো সম্ভাবনা বা সেই ধরনের, আপনি যে দাবি করছেন যে সাধারণ মানুষ বুঝবে,
একদিন বিপ্লব হবেই, কিন্তু পরিস্থিতি তো অন্যরকম বলছে। পরিস্থিতি অত্যন্ত সুন্দর। আপনি পরিস্থিতিকে মনে করছেন ভালো না, আমি মনে করছি পরিস্থিতি অত্যন্ত ভালো। কেন মনে করছি? বিশ্বজুড়ে পুঁজিবাদের সংকট। এই যে চারিদিকে যুদ্ধ দেখছেন না, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ, এই যে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আমেরিকা যে বোমা মেরে আসছে, গোটা দুনিয়ায় যুদ্ধে দামা বাড়ছে, গোটা দুনিয়াতে এই সময় 67টা যুদ্ধ হচ্ছে বর্তমানে। গোটা দুনিয়াতে যুদ্ধ উন্মাদনা। মানেটা কি? মানেটা হচ্ছে পুঁজিবাদ যুদ্ধ ছাড়া বাঁচতে পারছে না। পুঁজিবাদী বাজার সংকট সাংঘাতিক, যুদ্ধাস্ত্র খালাস করো, যুদ্ধ ছাড়া তারা বাঁচতে পারছে না। এই যে পুঁজিবাদ, সম্পূর্ণভাবে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ জনবিরোধী, এই যে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ এর টিকে থাকতে পারবে না, এ ধ্বংস হচ্ছে, ভেঙে পড়ছে ক্রমাগত। আবার দেখতে পাচ্ছেন না, ট্রাম্প মহাবর্ষণ করছে। আবার আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ পথে নেমে ট্রাম্পের বিরোধিতা করছে। গোটা দুনিয়াতে মানুষ লড়ছে, ভারতবর্ষে মানুষ লড়ছে, গোটা ইউরোপে মানুষ লড়ছে, আমেরিকাতে মানুষ লড়ছে, সর্বত্র মানুষ লড়ছে। সর্বত্র একটাই আওয়াজ, পুঁজিবাদ, হোবারবাদ, সাম্রাজ্যবাদ দুদট, সমাজতন্ত্র চাই। এই প্রশ্নটা কিন্তু সবার সামনে এসে হাজির হয়েছে। সমাজতান্ত্রিক দুনিয়া থাকলে সুবিধা হতো, সমাজতান্ত্রিক দুনিয়া নেই বর্তমানে, এটা খুবই দুঃখের বিষয়। কিন্তু সমাজতান্ত্রিক দুনিয়া নেই এর মানে এই না যে সমাজতন্ত্রতান্ত্রিক দুনিয়া তৈরি হবে না। ছিল, ভেঙে গেছে, আবার হবে। এই হচ্ছে ইতিহাস। আপনি মাও সেতুং এর চীনের বর্তমান যে অবস্থা সম্পর্কে কি বলবেন? মাও সেতুং এর চীন সমাজতান্ত্রিক দেশ নেই। মাও সেতুং এর দেশ চীন, মাও সেতুং এর চীন না, এটা পুঁজিবাদী সাম্রাজ্যবাদীদের চীন। এই চীন সাম্রাজ্যবাদী, এই চীন সাম্রাজ্যবাদী বিশ্ব বাজার দখলের জন্য আজকে নানা রকম প্রতিযোগিতাতে লিপ্ত হয়েছে। আমেরিকার সঙ্গে তার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আমেরিকার সাথে তার দ্বন্দ্ব হচ্ছে সাম্রাজ্যবাদী বিশ্ব বাজারে কে কত বাজার দখল করতে পারবে, তার দ্বন্দ্ব। এর সাথে জনগণের কোনো স্বার্থে কোনো সম্পর্ক নাই। আবার চীনের অভ্যন্তরে বিরাট লড়াই হচ্ছে, তার খবর আমরা পাচ্ছি। চীনের অভ্যন্তর শ্রমিক কৃষক চীনের এই সাম্রাজ্যবাদী শাসক চক্রের বিরুদ্ধে লড়ছে, রাশিয়াতে সাম্রাজ্যবাদী শাসক চক্রের বিরুদ্ধে লড়ছে মানুষ। গোটা বিশ্ব জুড়ে লড়াইয়ের বাতাবরণ তৈরি হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে মানুষ লড়াইয়ের দিকে যাচ্ছে। ফলে আপাত অন্ধকার যারা দেখে, যারা হতাশ হয়, আমি তার দলে না। আচ্ছা, আপনি ধরুন চীন সম্পর্কে আপনার যে দৃষ্টিভঙ্গি আপনি এখানে রাখলেন আর কি, কিন্তু আমাদের দেশে যে বামপন্থী দল যেগুলো আছে, যারা আছে, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন। আমি এই জন্য বিষয়টা বলছি, ধরুন সারা বিশ্ব জুড়েই আজকে মানুষ গণ আন্দোলন করছে, গণ আন্দোলনে আসছে। আমাদের দেশের ক্ষেত্রেও পিকচারটা অনেকটা ওরকমই। সম্প্রতি আমাদের রাজ্যেই ঐতিহাসিক অভয়া আন্দোলন হয়ে গেল। কিন্তু এই গণ আন্দোলন গুলোর মধ্যে আপনি কি কোথাও মনে করছে যে একটা ঐক্য, মানে একই সূত্রে বাঁধা যাচ্ছে না কোথাও, বা যে এই আন্দোলনগুলো যাতে আরো এগিয়ে যেতে পারে? বিভিন্ন বামপন্থী দলগুলো মিলিতভাবে লড়াই আন্দোলন করতে পারলে তো অবশ্যই খুব ভালো হতো, অবশ্যই ভালো হতো। বিভিন্ন বামপন্থী দল যদি একসাথে থেকে ঐক্যবদ্ধভাবে লড়তে পারতো, সেই জায়গায় তাহলে তো ভালো হতো, ভালো হতো। নিঃসন্দেহে হতে পারছে না। তার কারণটা হচ্ছে গুরুতর মতবাদী কিছু পার্থক্য আছে। তো একদল বামপন্থী তারা কংগ্রেসকে প্রগতিশীল বলে মনে করছে, কংগ্রেসকে মনে করছে ধর্মনিরপেক্ষ, কংগ্রেসকে মনে করছে ফ্যাসিবাদ বিরোধী। এরকম মনে করলে তো জনগণের মধ্যে চিন্তার স্বচ্ছতা কি করে আসবে? কংগ্রেস তো প্রগতিশীল নয়, কংগ্রেস তো সাম্রাজ্যবাদ পুঁজিবাদের দোসর। আমাদের দেশে তো কংগ্রেস যেটা একচেটিয়া পুঁজিবাদকে শক্তিশালী করেছে, আমাদের দেশে তো কংগ্রেস ফ্যাসিবাদের বুনিয়াদ রচনা করেছে, ফ্যাসিবাদকে নিয়ে এসছে রাজনৈতিক ভাবে তো কংগ্রেস। আমাদের দেশে কংগ্রেস সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করেছে। আমাদের দেশে কংগ্রেস যে সরকারি যে রাষ্ট্র কাঠামো তৈরি করেছে, সেটা কোনো মতে সেকুলার রাষ্ট্র কাঠামো বলা যায় না। কারণ এই যে কংগ্রেস ফ্যাসিবাদকে আমাদের দেশে আনলো, যে সমস্ত বামপন্থীরা তাকে প্রগতিশীল বলে চিহ্নিত করতে চাইছে, তারা জনগণের আন্দোলন, জনগণের লড়াইকে তো ধ্বংস করে দিচ্ছে, ক্ষতিগ্রস্ত করতে দিচ্ছে, বিপদগামী করছে।
সুতরাং আজকে জনগণের লড়াইকে গড়ে তুলতে গেলে যেমন পুঁজিবাদ সাম্রাজ্যবাদী শাসন শোষণ অত্যাচারের বিরুদ্ধে লড়তে হবে, আবার সাথে সাথে যেসব শক্তি এই পুঁজিবাদ সাম্রাজ্যবাদীর দোসরদের প্রগতিশীল বলে চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও কিন্তু মতবাদিক সংগ্রাম চালাতে হবে। একই সাথে সর্বোচ্চ ঐক্যের ভিত্তিতে একসাথে লড়াইও করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো যারা কংগ্রেসকে প্রগতিশীল বলে মনে করে তারা কিন্তু লড়াই আন্দোলনের পথ পরিত্যাগ করে তারা পুঁজিবাদ সাম্রাজ্যবাদের দোসরে পরিণত হয়েছে। দেখুন অবস্থা দেখুন, কেরলে তো একটি তথাকথিত বামপন্থী সরকার আছে। কেরলে কি হচ্ছে? কেরলে সেই বামপন্থী সরকার স্মার্ট মিটার পাঠাচ্ছে, 3 লক্ষ স্মার্ট মিটার, 3 লক্ষ স্মার্ট মিটার তারা জানুয়ারি মাসের মধ্যে বসাবে। কেরলে সেই সরকারি একটা পোর্ট বন্দর আদানি কোম্পানিকে দিয়ে দিয়েছে এবং তাকে 14,000 কোটি টাকা তাকে সাহায্য হিসেবে সেই সরকার দিচ্ছে। সুতরাং আপনি চিন্তা করে দেখুন, কেন্দ্রে বিজেপি বা পশ্চিমবঙ্গের আমাদের মমতা সরকার আর কেরলের এই যে তথাকথিত বামপন্থী সরকারের মধ্যে কাজের ক্ষেত্রে কি পার্থক্য আছে? পার্থক্য খুঁজে পাবেন। সুতরাং আজকে এদেশে যথার্থ বাম বিপ্লবী আন্দোলন গড়ে তুলতে গেলে, যথার্থ সংগ্রামী বামপন্থী আন্দোলন গড়ে তুলতে গেলে এই তথাকথিত বামপন্থার বিরুদ্ধে তো আপনাকে জনগণকে সচেতন করতেই হবে। মার্ক্সবাদ, লেনিনবাদ এবং মাওবাদ বিষয়গুলো কি নিশ্চয় একটা আলোচনার মধ্যে সেটা পরিষ্কার হবে না। আপনারা কমেন্টে প্রশ্ন আপনাদের যেগুলো থাকবে সেগুলো অবশ্যই জানাবেন। পরবর্তীতে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এই অনুরোধ রইল। নমস্কার।